চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন ডক্টর কে এম হাসান রিপন, নির্বাহী পরিচালক, ড্যাফোডিল গ্রুপ। কথা বলবো তার সাথে। রিপন ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আমরা চাকরির বাজারে অনেকগুলো বিজ্ঞপ্তি দেখছিলাম এবং চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের পরামর্শ দেওয়ার জন্যই আসলে আমাদের এই আয়োজন। আপনার কাছ থেকে কি পরামর্শ পেতে পারে চাকরি প্রার্থীরা, সেটি জানবো আজকে। শুরুটা করতে চাই, বাংলাদেশের চাকরির বাজার বা চাকরির ক্ষেত্রটা এখন কেমন দেখছেন? কতটা চ্যালেঞ্জিং, চাকরি পাওয়া কতটা সহজ এবং কতটা কঠিন, কি মনে হয় আপনার? আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে চাকরি বাজার ডেফিনেটলি একটা ট্রানজিশনের মধ্যে হয়ে যাচ্ছে। ট্রানজিশনটাই হচ্ছে এরকম যে আমরা একসময় জ্ঞান ভিত্তিক নিয়োগ দেখতাম, বাট এখন আমরা দেখছি দক্ষতা ভিত্তিক নিয়োগ। যদিও আমাদের চাকরি দাতারা জ্ঞান ভিত্তিকটা মেনশন করে তাদের অ্যাডভার্টাইজমেন্টে, কিন্তু ইন্টারভিউ বোর্ডে তারা খোঁজে দক্ষতা। এইটা একটা চ্যালেঞ্জ ফর আওয়ার ইয়াং গ্র্যাজুয়েটস, বিকজ আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট আমি দেখলাম সেখানে কিন্তু আপনার খেয়াল করে দেখবেন জ্ঞান ভিত্তিক, মানে তার ডিগ্রির বিষয়গুলো উল্লেখ করা, কিন্তু ইন্টারভিউতে তার জবাব দিতে হবে দক্ষতা। ফর এক্সাম্পল একটা দেখলাম ক্রেডিট অ্যানালিস্ট। সো ক্রেডিট অ্যানালিস্টের সিম্পল থিম হচ্ছে যে টাকাটা ফেরত আসবে কিনা, এইটাই ক্রেডিট অ্যানালিস্ট। তো এই যে এখানের যে মূল যে দক্ষতার বিষয়টা, সেটা হচ্ছে তার অ্যানালাইসিস করার, ডেটা অ্যানালাইসিস করার দক্ষতা তার আছে কিনা। কিন্তু এটা কিন্তু দেখবেন অধিকাংশ জব অ্যাডভার্টাইজমেন্টে বাংলাদেশের জব শুরুতে উল্লেখ করে না, থাকে না। তো যার ফলে কি হয়, একজন স্টুডেন্ট জানে না যে আমি আসলে কোন স্কিল ট্র্যাকে আগাবো। যদিও বলা আছে স্নাতক বা স্নাতকোত্তর, কিন্তু দক্ষতার পার্টটা যদি অ্যাড করে, এইটা একটা চ্যালেঞ্জ আমি মনে করি। কারণ এটার আবার কারণও আছে, আমাদের স্কিলটা ইন্টিগ্রেটেড না আমাদের এডুকেশন সিস্টেমের সাথে। স্কিলটা হচ্ছে অ্যাড অন, মানে আগে তুমি ডিগ্রি নাও, পরে তোমার ইচ্ছা হলে স্কিল নাও, তো চাকরি তো পাচ্ছে না। সো এই জায়গাটা থেকে আমরা একটা ট্রানজিশনের মধ্যে থেকে যাচ্ছি, যে জ্ঞান ভিত্তিক নিয়োগ থেকে দক্ষতা ভিত্তিক নিয়োগ, বা দক্ষতা ভিত্তিক নিয়োগে এখনও আমাদের কোম্পানিগুলো রেডি না, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। তার জন্য আসলে কি করা যায় এই দক্ষতা বাড়ানোর জন্য, বা এই দক্ষতা ভিত্তিক যে নিয়োগগুলো, সেটার জন্য যারা চাকরি প্রার্থী বা যারা এই একাডেমিক পড়াশোনা শেষ করে আসছে তাদের আসলে কি করার আছে? আসলে বাংলাদেশের মেইন স্ট্রিম এডুকেশন বলতে আমরা বুঝি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক। এখন কোম্পানিগুলো কিন্তু এই মেইন স্ট্রিম থেকেই স্টুডেন্টদেরকে হায়ার করে তাদের আপনার কোম্পানি রান করবার জন্য, পরিচালনা করবার জন্য। এই জায়গাটাতে কোম্পানিরা তাদের মতো রোল প্লে করছে, মেইন স্ট্রিম এডুকেশন তাদের মতো রোল প্লে করছে। মাঝখানে এদের ব্রিজ হচ্ছে স্কিল। এই স্কিলটা দুজনের কাছেই আপনার ইন্টিগ্রেটেড না, অন্তর্ভুক্ত না আমাদের স্কিলটা। ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য টাইম। আদারওয়াইজ আমরা শুধু আমাদের মানে তরুণদেরকে দোষ দিয়ে লাভ নেই। আমার দৃষ্টিতে তাদের কোনো দোষ নাই, কারণ নিজ উদ্যোগে কতজন শিখতে পারে। আমিও কিন্তু যা শিখেছি নিজ উদ্যোগে, আপনিও যা শিখেছেন নিজ উদ্যোগে, কারণ আপনার আমার এডুকেশনের মধ্যে স্কিল ছিল না, এবং আমার শিক্ষকরাও আমাকে বলে নেই যে তোমাকে দক্ষ হতে হবে। আমি রিয়ালাইজ করেছি। একটা এক্সাম্পল দেই, আমি যখন আমার জীবনের প্রথম চাকরি পাই, আজ থেকে ধরেন আপনার প্রায় 26-27 বছর আগে, আমি ওখানে গিয়েছিলাম এবং আমাকে বলেছিল এই এক্সেলের এই কাজটা করতে পারো? আমি বলেছি ইয়েস পারি। উনি আমাকে সিম্পলি আর কোনো কোয়েশ্চেন না বলে বলছে যাও ওইটা করে দাও। অ্যান্ড আমি করে প্রিন্ট নিয়ে যখন ওনাকে দিলাম, উনি আমাকে বললো কবে জয়েন করতে পারবা। আমার স্কিলটা, আমি হায়ার হয়েছিলাম ফর মাই স্কিল, বাট আমাদের বাংলাদেশের ইন্টিগ্রেটেড না। সো আমি মনে করি যে এই মুহূর্তে ওনাদের দুজনকে একসঙ্গে বসতে হবে, এডুকেশন এবং ইন্ডাস্ট্রি। আপনি তো অনেক জায়গায় এই ধরনের পরামর্শ দিয়ে থাকেন, ট্রেনিং করিয়ে থাকেন। সেই জায়গাগুলোর বাস্তব অভিজ্ঞতা জানতে চাই। কর্পোরেট হাউসগুলোতে আপনি ট্রেনিং দিয়ে থাকেন, বিশেষ করে কেরিয়ার ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্টের উপরে। সেই জায়গার চিত্রটা কেমন দেখছেন? দেখেন, মানে আমাদের বাংলাদেশে প্রথমত যেহেতু আমাদের যারা নতুন ইউনিভার্সিটি থেকে বের হয়, তারা যেহেতু মোটামুটি তাদের জ্ঞানকে পুঁজি করে তারা কোনো একটা কোম্পানিতে ঢোকার পর যেহেতু সেলফ ডেভেলপমেন্টটা ওইভাবে আমাদের এখানে পপুলার না। আমাকে যে প্রতি বছর আমাকে যে আপডেট হতে হয়, আমার স্কিলটাকে বা আমার নলেজটাকে যে আপগ্রেড করতে হয়, এই মাইন্ডসেটটা আমাদের বাংলাদেশে ধীরে ধীরে তৈরি হচ্ছে। এই জায়গাটাতে কোম্পানির একটা বড় ভূমিকা থাকে। এখনও বাংলাদেশের অধিকাংশ কোম্পানি মনে করে ট্রেনিং ইজ এক্সপেন্সিভ, কিন্তু কোম্পানি এটা বিশ্বাস এখনও করতে শুরু করেনি যে ট্রেনিং ইজ এক্সপেন্সিভ, বাট নো ট্রেনিং ইজ মোর এক্সপেন্সিভ। সো এই জায়গাটাতে কোম্পানির স্বার্থে
তাদের প্রফেশনাল বা ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টে এগিয়ে আসতে হবে। যেমন আমি যে প্রতিষ্ঠানগুলো এটা একটা চালাচ্ছি, বিনিয়োগের মতো। আমি যে প্রতিষ্ঠানগুলো চালাচ্ছি, আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি আমার সকল কলিগদের যে তোমাকে 40 আওয়ার্স তোমাকে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। ইদার তুমি আমাদের তৈরি করা প্ল্যাটফর্মের মাধ্যমে সেলফ ডেভেলপ করো অথবা বাইরে থেকে করো, তার জন্য দরকার হলে আমরা তোমাকে পেমেন্টও দেবো, কিন্তু ইউ হ্যাভ টু মানে কন্টিনিউয়াস লার্নিংয়ে তোমার থাকতে হবে। এটা কিন্তু আমার প্রতিষ্ঠানের বিনিয়োগ। ওই জায়গাটাতে আমার মনে হয় কোম্পানির মালিকরা জানে, কিন্তু মালিকরা যাদের দিয়ে কোম্পানি পরিচালনা করছে মানে ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে, সেখানে আমার মনে হয় একটু ঘাটতি আছে। এখানে কি কমিউনিকেশন গ্যাপ বলছেন নাকি? কমিউনিকেশন গ্যাপ প্লাস আরেকটা হচ্ছে একটা মাইন্ডসেট আছে যে আমি যদি আমার বর্তমান একজন ম্যানেজারকে ট্রেনিং দিয়ে দেই, ট্রেনিং 3 মাস পর দেওয়ার পর তো যদি 6 মাস পর সে চলে যায়, আমার তো ওইটা লস। কিন্তু ওইটা বুঝতে হবে কোম্পানির ওই ডিপার্টমেন্টকে যে ওই ট্রেনিং দেওয়ার পর যে 3 মাস কোম্পানিতে কাজটা করলো না, ওইটা না ট্রেনিং দেওয়ার 1 বছরের সমান। সো এই মাইন্ডসেটটা আমরা চেষ্টা করছি কোম্পানিদের বোঝাতে, এবং আমরা আশাবাদী যে এখন অনেক ইমপ্রুভ হয়েছে। এখন প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের বার্ষিক পরিকল্পনায় প্রশিক্ষণ একটা গুরুত্ব পাচ্ছে। সো এটা আরও বেশি বেগবান হলে কোম্পানির বিজনেস বর্তমানে যদি 1 টাকা হয়, এটা 10 টাকা করা সম্ভব। বিকজ ওয়ার্কফোর্স, ফর এক্সাম্পল দেখেন 2026-এ এখন এআই লিটারেসি মাস্ট। আপনি যদি সার্ভে করে দেখেন বাংলাদেশের অধিকাংশ কোম্পানির যারা 30+ এমপ্লয়ি, তারা অধিকাংশ মানুষ তাদের এআই লিটারেসি নাই। এবার একটু লিডারশিপ নিয়ে কথা বলতে চাই। তরুণদের যে লিডারশিপ চাকরির ক্ষেত্রে কিংবা অন্যান্য যে কোনো বিষয়ে বলি না কেন, সেই লিডারশিপ কতটা তৈরি হচ্ছে আমাদের দেশে? থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আমি মনে করি লিডারশিপ মানে হচ্ছে প্রবলেম সলভিং। তার মানে আপনি নিজে উদ্যোক্তা হন, মানে কোনো কোম্পানি নিজে বানান অথবা কারো বানানো কোম্পানিতে কাজ করেন, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট প্রবলেম সলভিং স্কিল। এটা একদম ছোট থেকেই আমাদের ইউনিভার্সিটি বা স্কুল কলেজে এই প্রবলেম সলভিংয়ের এটা নাই। এটা ছোটোবেলা থেকেই আমরা প্র্যাকটিস করতে পারি। ধরেন একটা ইউনিভার্সিটিকে যদি আমরা ওয়ার্কপ্লেস চিন্তা করি, তাহলে সে কিন্তু তার ইউনিভার্সিটিতে প্রচুর প্রোগ্রাম হয়, প্রচুর তার ইনিশিয়েটিভ আছে ইউনিভার্সিটিতে। সে নিজেকে ভলেন্টিয়ার হিসেবে সে কিন্তু নিজেকে ওই কাজগুলোতে সম্পৃক্ত করলে তার একটা প্রবলেম সলভিং অ্যাবিলিটি তৈরি হয়ে যায়। আর এখন যেহেতু আমাদের কাছে প্রযুক্তি আছে, অতএব প্রবলেম সলভিং টেকনিক বের করা কোনো ব্যাপারই না, বিকজ আমার মোবাইলেই তো আমার কাছে এআই আছে। সো এআই ক্যান মাই অ্যাডভাইজার, এআই ক্যান মাই অ্যাসিস্ট্যান্ট। সো এই প্রবলেম সলভিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 2 হচ্ছে যে যখন আমরা অর্গানাইজেশনে কাজের জন্য যাই, যে একটা কাজ আমার দরকার, আমাকে প্রথমেই চিন্তা করতে হয় যে ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান, তিনি আপনার কোন ধরনের প্রবলেমে বর্তমানে আছেন। আমি যদি তার প্রবলেমকে মাথায় রেখে, তার কি সেলসে প্রবলেম, তার কি মার্কেটিংয়ে প্রবলেম, তার কি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, তার কি এইচআরে প্রবলেম, আমি যেই প্রবলেমটা আমার কাছে মনে হয় যে আই ক্যান সলভ, আমি সেইটার উপর ভিত্তি করে যদি আমার ক্যারিয়ার তৈরি করি, আমার কাছে মনে হয় যে লিডারশিপ লেভেলে পৌঁছানো কোনো ব্যাপার না। লিডারশিপ মানেই হচ্ছে ইউ হ্যাভ টু ম্যানেজ পিপল অ্যান্ড ইউ হ্যাভ টু সলভ পিপল, নট ওয়ান ম্যান আর্মি। আমি একা না, সবাইকে নিয়ে ক্যান আই সলভ প্রবলেম। আমি না, আমরা সবাই মিলে আমরা। এখন আমি যদি লিডার হই, আমার যদি আরেকজনের প্রবলেমে তার শোল্ডারে হাত দেওয়ার মানে দক্ষতা না থাকে, আমার যদি তাকে সাথে নিয়ে কাজ করার দক্ষতা না থাকে, আমি যদি শুধু সেলফ সেন্ট্রিক হয়ে থাকি, তাহলে কিন্তু আমি লিডার না। এইটা আমার মনে হয় ইউনিভার্সিটি এবং কোম্পানিগুলো যখন ইন্টার্ন হায়ার করে না, ওই সময় কোম্পানিরও কিছু দায়িত্ব আছে। কারণ আমাদের এখানে যে ইন্টার্নশিপ, এটা জাস্ট নর্মাল নামকাও আসতে ইন্টার্নশিপ হয় আমার কাছে মনে হয় আর কি। ওই কোম্পানির সবচেয়ে বড় সিএসআর কন্ট্রিবিউশনটা কিন্তু ওই ইন্টার্নশিপ। যদি ওই 3-4 মাস একটা ইয়াং ছেলেকে যদি কোম্পানি সত্যিকার অর্থে প্রবলেম দিয়ে তাকে ডেভেলপ করতে পারে না, শুধু কোম্পানির জন্য না, দেশের জন্য কিন্তু কোম্পানির একটা বড় অবদান আমার কাছে মনে হয়। সে দক্ষ জনসম্পদ বা মানব সম্পদ হিসেবে গড়ে উঠবে ডেফিনেটলি। আর আমাদের দেশে দরকার তো আসলে লিডারশিপ স্কিলস খুবই দরকার, বিকজ এই প্রবলেমের সাম্রাজ্য আমাদের দেশ। আপনি একটা প্রবলেম সলভ করলে ইউ ক্যান বি আ বিলেনিয়ার ইভেন। আপনি দেখেন পৃথিবীতে যারা বিলেনিয়ার, বর্তমানে মিলেনিয়ার, তারা কিন্তু সবাই প্রবলেম সলভার। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মতো এত মানে হেভেন লাইক কান্ট্রি তো নাই। এভরিবডি ইজ লুকিং ফর প্রবলেমস অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি ডিলিং প্রবলেম এভরি সিঙ্গেল ডে।
ওকে, আমরা একটু উদ্যোক্তা নিয়ে কথা বলতে চাই। উদ্যোক্তাদেরও আপনি পরামর্শ দিয়ে থাকেন, বিভিন্ন জায়গায় ট্রেনিং প্রশিক্ষণের বিষয়গুলো তো রয়েছেই। উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বাংলাদেশ কি অবস্থায় আছে এই মুহূর্তে? উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বাংলাদেশ এখন খুবই খারাপ অবস্থায় আছে। খারাপ অবস্থা মানে হচ্ছে বাংলাদেশে একজন ছেলে যদি কোনোভাবে সিদ্ধান্ত নেয় যে আমি নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করব, বাংলাদেশে ওয়ান স্টপ সলিউশন নাই। ট্রেড লাইসেন্স করতে গেলে তার মানে পায়ের ঘাম মাথার ঘাম এক হয়ে যায়। তো খুবই জটিল করা খুবই বিষয়। জটিল। ইভেন কি তার কাছে তথ্য নাই যে ব্যাংকের কাছ থেকে সে কি সাহায্য পায়। লিগ্যাল ধরেন একটা ব্যবসা করতে মিনিমাম তো একটা ট্রেড লাইসেন্স লাগে, একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে, একটা টিন ভ্যাট তৈরি করতে হয়। বাট আপনি দেখবেন কোনো একটা জায়গা নাই যেখানে আমাদের একটা ইয়াং ছেলে আপনার একটা ওয়ান স্টপ সলিউশন পাবে। তো এইটা একটা আমাদের দেশের, আমি বলবো যে এই মুহূর্তে যে সরকার আছে তারা এইটা বিষয়টা দেখবে। 2 নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশে এখন উদ্যোক্তা হওয়া আমার কাছে মনে হয় ভেরি ইজি। আমরা যদি লোকাল এলাকা ভিত্তিক চিন্তা করি, আমি বরিশালে থাকলে আমি চিন্তা করব ধান খাল নদী মিলে বরিশাল, অতএব ওখানকার যারা এই মৎস্য কৃষিতে আছে তাদেরকে আমি কিভাবে প্রবলেম সলভিংয়ে তাদের সাহায্য করতে পারি। সো এটা আমার একটা ব্যবসা হয়ে যেতে পারে। আমি ঢাকায় আসছি, প্রতিটা জায়গায় আমার প্রবলেম। সো আমি মনে করি যে এই মুহূর্তে উদ্যোক্তা উন্নয়নের জন্য বাংলাদেশের তরুণরা রেডি, বিকজ এরকম ইয়াং পপুলেশন তো সারা পৃথিবীতে কোথাও নাই, খুব কম সংখ্যক দেশে আছে। সো এই জায়গাটাতে যদি অন্টারপ্রেনিউরিয়াল ইকোসিস্টেমে যদি সরকার একটু এগিয়ে আসে, আমাদের ট্যালেন্টের অভাব নাই, কিন্তু আমাদের ট্যালেন্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনার ইকোসিস্টেমের সাপোর্টের অভাবে। সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, ইনভেস্টর, এদের এই ইন্টিগ্রেটেড সব একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে। এক ট্রেড লাইসেন্স করতে গেলে একটা মানুষ জানে যে কতটা তাদের দৌড়ঝাঁপ করতে হয়, হ্যাঁ, আর আন্ডার টেবিল তো আছেই। বাট আমরা আশাবাদী, কারণ তরুণরা তারপরেও কিন্তু প্রচুর উদ্যোগ নিচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি, সেদিনও আমি একটা ছেলের সঙ্গে মিট করলাম, 3rd ইয়ারে পরে চায়না থেকে সে ইম্পোর্ট করছে। চায়না থেকে সে আপনার ইম্পোর্ট করে বাংলাদেশে সে আপনার করছে, এক্সপোর্ট করছে চায়না থেকে, অ্যান্ড দেন সে করছে, আবার বাংলাদেশের জিনিসও সে বিদেশে পাঠাচ্ছে। অ্যামেজিং, যেটা আমরা আজ থেকে 20 বছর আগে কখনো চিন্তা করিনি। অনেক ধন্যবাদ রিপন ভাই।